এডুকেশনাল স্টাডিজ ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভারত এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিত্ব সম্পর্কে, যেটা তোমাদের ইন্টারভিউয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো তাহলে দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক। প্রথমেই আমরা দেখব ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিত্ব। প্রথমেই আছে ভারতের প্রথম নাগরিক আমাদের রাষ্ট্রপতি, তাই তো? দেখো, বর্তমানে আমাদের রাষ্ট্রপতি আছেন দ্রৌপদী মুর্মু। ইনি হচ্ছেন ভারতের 15তম রাষ্ট্রপতি। ইনি হলেন ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি, যিনি উড়িষ্যা রাজ্য থেকে বিলং করেন, এবং দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি। প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা দেবী সিং পাতিল, এবং ইনি হলেন দ্বিতীয়, এবং ইনি আগে ছিলেন ঝাড়খণ্ডের গভর্নর অর্থাৎ রাজ্যপাল। ঠিক আছে। আর ইনি হচ্ছেন স্বাধীন ভারতে জন্মগ্রহণকারী অর্থাৎ স্বাধীনতার পরে জন্মগ্রহণকারী প্রথম রাষ্ট্রপতি। এবার আমরা জেনে নেব রাষ্ট্রপতি সম্পর্কে কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য। দেখো, রাষ্ট্রপতির মেয়াদকাল হচ্ছে 5 বছর, এবং রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স লাগে 35 বছর। আর ভারতে যে জরুরি অবস্থা 3 ধরনের আছে, সেই জাতীয় জরুরি অবস্থা বলো, আর্থিক জরুরি অবস্থা বলো, এই জরুরি অবস্থাগুলোর ঘোষণা করার ক্ষমতা আছে রাষ্ট্রপতির হাতে। এবার আমরা জানবো যে ভারতে এখনো পর্যন্ত কতবার জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেখো, আজ পর্যন্ত ভারতে 3 বার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। কখন হয়েছে? প্রথম হয়েছিল 1962 সালে, যখন ভারতের সাথে চীনের যুদ্ধ হয়েছিল। নেক্সট হয়েছিল 1971 সালে, বাংলাদেশের যে মুক্তি সংগ্রাম ছিল, অর্থাৎ ভারত ও পাকিস্তানের যুদ্ধের পরবর্তী ক্ষেত্রে, যখন বাংলাদেশ স্বাধীন হচ্ছিল সেই সময়। আর একটা হয়েছিল 1975 সালে অভ্যন্তরীণ গোলযোগ, তার মানে যখন সিকিম যখন স্বাধীন রাজ্যের মর্যাদা পায় সেই সময় একটা হয়েছিল। তাহলে এখনো পর্যন্ত 3 বার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এই হলো গেল। এবার দেখব যে রাষ্ট্রপতি হলেন ভারতের সর্বোচ্চ নাগরিক। একদমই তাই, সবাই জানি আমরা। আর কি না, ভারতের যে 3 বাহিনী আছেন অর্থাৎ আর্মি, নৌ এবং বায়ু, এই 3টি বাহিনীর সুপ্রিম কমান্ডার হলেন রাষ্ট্রপতি। আর এখানে লিখেও দেয়া আছে, আমি তোমাদের একটু আগে বললাম যে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা সিং পাতিল, এবং ভারতের প্রথম যদি রাষ্ট্রপতি বলা হয় তাহলে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ এমন একজন ব্যক্তি যিনি এই রাষ্ট্রপতি পদে পরপর 2 বার আসীন হয়েছিলেন। তাহলে এই গেল রাষ্ট্রপতি সম্পর্কে আমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এবার আমরা দেখব বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি কে আছেন। উপরাষ্ট্রপতি হলেন ভারতের দ্বিতীয় নাগরিক। বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি আছেন কে বলতো? ডক্টর সিপি রাধাকৃষ্ণন। ইনিও কিন্তু 15তম উপরাষ্ট্রপতি, এবং আর এর আগে কে ছিলেন? জগদীপ ধনকর, তাই তো? আর ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, এবং তার জন্মদিনে আমরা শিক্ষক দিবস পালন করে থাকি। এখানে দেখো, তোমাদের বলেও দেওয়া আছে যে শিক্ষক দিবস যেটা জাতীয়, সেটা আমরা পালন করে থাকি 5ই সেপ্টেম্বর, আর আন্তর্জাতিক অর্থাৎ ইন্টারন্যাশনাল টিচার্স ডে যদি বলা হয়, সেটা আমরা পালন করে থাকি 5ই অক্টোবর। উপরাষ্ট্রপতির মেয়াদকালও হচ্ছে 5 বছর, এবং উপরাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স যেটা, সেটাও হচ্ছে 35 বছর। রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি সেম। এবার আমরা দেখব যে রাজ্যসভার চেয়ারম্যান। আমরা সকলেই জানি যে কেন্দ্রীয় আইনসভার 2টি কক্ষ থাকে, তাই তো? উচ্চসভা বা যেটাকে উচ্চ কক্ষ বলা হয় সেটাকে আমরা বলি রাজ্যসভা, এবং যেটি নিম্ন কক্ষ সেটাকে আমরা বলি লোকসভা। এবার এই উচ্চ কক্ষ বা রাজ্যসভার যিনি চেয়ারম্যান থাকেন তিনি হচ্ছেন উপরাষ্ট্রপতি, মানে উপরাষ্ট্রপতি ক্ষমতা বলে রাজ্যসভার চেয়ারম্যান হন। তাহলে এই প্রশ্নটা করতেই পারে, তোমাকে কনফিউজ করে দিতেই পারে যে রাজ্যসভার চেয়ারম্যান কে আছেন আর উপরাষ্ট্রপতি বা কে আছেন। দুটোর আনসার কিন্তু একই, সিপি রাধাকৃষ্ণন। এবার দেখো, এখানে কিছু পয়েন্ট বলা আছে কি না, সংবিধানের 63 নম্বর ধারা অনুযায়ী ভারতের উপরাষ্ট্রপতি ভারতের রাজ্যসভার চেয়ারম্যান, যেটা আগেই বললাম। আর রাজ্যসভার যে সংসদ আছেন, যারা সদস্য আছেন, তাদের মেয়াদকাল হয়ে থাকে 6 বছর। আর বর্তমানে রাজ্যসভার আসন সংখ্যা হচ্ছে 245টি। তার মধ্যে রাজ্য থেকে আসেন 225 জন, এবং যে কেন্দ্রশাসিত অঞ্চল আছে 8টা, সেখান থেকে আসেন 8 জন। আর রাষ্ট্রপতি নিয়োগ করে থাকেন 12 জনকে। এটা খুব গুরুত্বপূর্ণ। এবার কোন কোন বিষয়ে নিয়োগ করে থাকেন না, সাহিত্য থেকে নিয়োগ করতে পারেন,
বিজ্ঞান থেকে করতে পারেন, চারুকলা থেকে করতে পারেন, অথবা সমাজসেবা। এই চারটে বিষয়ের থেকে যে কোনো থেকে তিনি চুজ করতে পারেন 12 জনকে। আর সর্বাধিক আসন হতে পারে 250টা, মানে সর্বোচ্চ আসন সংখ্যা হতে পারে 250টা, কিন্তু বর্তমানে রাজ্যসভার সদস্য আছেন 245টা, মনে থাকবে। এরপর আমরা দেখব যে রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স লাগে 30 বছর, উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি 35 বছর এবং রাজ্যসভার জন্য লাগে 30 বছর। আর ভারতে প্রথম রাজ্যসভা গঠিত হয়েছিল 1952 সালে। এই গেল উপরাষ্ট্রপতি, রাজ্যসভার চেয়ারম্যান এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এবার আমরা জানব ভারতের তৃতীয় যে নাগরিক আছেন, অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী সম্বন্ধে। আমরা ভারতের প্রধানমন্ত্রী কে আছেন? নরেন্দ্র দামোদর দাস মোদী, আমরা সকলেই জানি। এবং ইনিও হচ্ছেন 15তম প্রধানমন্ত্রী, এবং ইনিও একজন এমন প্রধানমন্ত্রী যিনি হচ্ছেন স্বাধীনতার পর জন্মগ্রহণকারী, অর্থাৎ স্বাধীন ভারতে জন্মগ্রহণকারী প্রথম প্রধানমন্ত্রী। ঠিক আছে। আর কি, যে তিনি এই দ্বিতীয় প্রধানমন্ত্রী পদে পরপর 3বার, মানে দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে তিনি পরপর 3বার শপথ গ্রহণ করেছেন এবং প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। এবং এই পরপর 3বার নির্বাচিত হওয়ার কারণে তিনি হচ্ছেন দীর্ঘমেয়াদী সবচেয়ে প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু, তারপরেই ছিলেন ইন্দিরা গান্ধী এবং ইনি হচ্ছেন তৃতীয়। ঠিক আছে। এবার ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ডক্টর জওহরলাল নেহেরু, আমরা সকলেই জানি। এবং প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স লাগে 25 বছর। এবং প্রধানমন্ত্রী হতে গেলে আর কি কি যোগ্যতা লাগে? শিক্ষাগত যোগ্যতা আমাদের সংবিধানে উল্লেখ করা নেই, তবে আর যে যে যোগ্যতা লাগে, যে লোকসভার মেম্বার হিসেবে তাকে একটা পদ থাকতে হয়, তাই তো। আর প্রধানমন্ত্রীর কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর, এটা আমরা সকলেই জানি। এরপর দেখব উপপ্রধানমন্ত্রী। আমাদের ভারতীয় সংবিধান যখন প্রথম কার্যকর হয়েছিল তখন এই উপপ্রধানমন্ত্রী পদটা ছিল, কিন্তু বর্তমানে এই উপপ্রধানমন্ত্রী বলে কোনো পদ কিন্তু সংবিধানে নেই। দেখো, ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, যাকে আমরা আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলে থাকি, তাই তো। দেখো, এই পদটি 2004 সাল থেকে শূন্য আছে, এটা পদ হবে, সরি এটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। দেখো, তাহলে 2004 সাল থেকে কিন্তু এই পদটা নেই, এখনও কিন্তু বর্তমানেও নেই। আর ভারতের সর্বশেষ যিনি উপপ্রধানমন্ত্রী ছিলেন তিনি ছিলেন লালকৃষ্ণ আডবাণী। তাহলে প্রথম ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল এবং শেষ হচ্ছে লালকৃষ্ণ আডবাণী। গেল। এবার আমরা দেখব লোকসভা যে বললাম নিম্নকক্ষ, সংসদের নিম্নকক্ষ হচ্ছে লোকসভা। সেই লোকসভা স্পিকার, অর্থাৎ লোকসভার যে প্রধান, যিনি পরিচালনা করেন লোকসভার সমস্ত কিছু, তাকে বলে থাকি রাজ্যসভার যেমন চেয়ারম্যান বলি, তেমনি লোকসভার যিনি প্রধান থাকেন তাকে আমরা স্পিকার বলি। এবার বর্তমানে লোকসভার যিনি স্পিকার আছেন তিনি হচ্ছেন ওম বিড়লা এবং ইনি হচ্ছেন 18তম স্পিকার। ঠিক আছে। ভারতের লোকসভা প্রথম গঠিত হয়েছিল 1952 সালে। লোকসভার সভাপতিত্ব করেন কে? স্পিকার। আর ভারতের প্রথম স্পিকার ছিলেন জি.ভি. মাভালঙ্কর, অর্থাৎ গণেশ বাসুদেবন মাভালঙ্কর। ছোট কথা, এটাকে আমরা জি.ভি. মাভালঙ্কর বলি। এবার লোকসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স লাগে 25 বছর। ঠিক আছে। আর বর্তমানে লোকসভার আসন সংখ্যা হচ্ছে 543টি, তার মধ্যে রাজ্য থেকে থাকে 524 জন এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে থাকে 19 জন। তারপর দেখো নেক্সট পয়েন্টে কি বলছে, যে 2020 সাল পর্যন্ত লোকসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা যেটা থাকতো সেটা হচ্ছে 552, কিন্তু 2020 সালের 104তম সংবিধান সংশোধনের মাধ্যমে অ্যাংলো ইন্ডিয়ান যে 2 জন রাষ্ট্রপতি নিয়োগ করত সেটা বাতিল করা হয়েছে। তাহলে বোঝা গেল টোটাল লোকসভার যদি আসন সংখ্যা বলা হয় সেটা হচ্ছে আগে 552টি ছিল, কিন্তু পরবর্তীকালে 104তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ওই দুটো যে অ্যাংলো ইন্ডিয়ানের জন্য সিট বরাদ্দ ছিল ওটাকে বাতিল করা হয়েছে। বর্তমানে সর্বোচ্চ আসন সংখ্যা হয় 550টা, কিন্তু এখন মানে বর্তমান লোকসভা 18তম লোকসভার সদস্য সংখ্যা আছে 543টা। দেখো এখানে লিখে দেওয়া আছে, বোঝা গেছে? ব্যাস। এবার আমরা দেখব ভারতের সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট হচ্ছে আমাদের সর্বোচ্চ বিচারালয়, তাই তো ভারতের। এবার বর্তমানে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রয়েছেন সূর্যকান্ত। এই খুব রিসেন্ট নিয়োগ হয়েছে। ইনি হচ্ছেন 53তম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এর আগে ছিলেন বি.আর. গাভাই, তিনি ছিলেন 52তম। দেখো কি বলছে, ভারতের ন্যায় সংহিতা আইন পূর্বে ভারতীয় দণ্ডবিধি বা ইন্ডিয়ান পেনাল কোড, যেটাকে শর্টে আইপিসি বলা হয়,
1860 সেটা নামে পরিচিত ছিল। মানে কি, যে ইন্ডিয়ান পেনাল কোডটা, যেটা আমরা আগে ইন্ডিয়ান পেনাল কোড বলতাম, সেটা বর্তমানে পরিবর্তন করে ভারতের ন্যায় সংহিতা রাখা হয়েছে। এটা ব্রিটিশ শাসনের সময় প্রণয়ন করা হয়েছিল। বর্তমানে এই ন্যায়বিধির পরিবর্তন করে নামটা কি রাখা হয়েছে, ভারতীয় ন্যায় সংহিতা। এটি 2023-এ প্রতিস্থাপন করা হয়েছে, তবে আইনটা কার্যকর হয়েছে 1 জুলাই 2024 সাল থেকে। ঠিক আছে, এবার আমরা দেখব যে ভারতের সুপ্রিম কোর্ট কবে স্থাপন করা হয়েছিল। 1950 সালের 26শে জানুয়ারি। এটি অস্তিত্ব লাভের পর সুপ্রিম কোর্টের উদ্বোধন শুরু করা হয় এবং অধিবেশন শুরু হয় 28শে জানুয়ারি থেকে। এবং সুপ্রিম কোর্টটি কোথায় অবস্থিত না, নয়াদিল্লির তিলক মার্গ বলে জায়গাতে এটি অবস্থিত। ঠিক আছে, এবার যদি বলা হয় যে ব্রিটিশ ভারতের সুপ্রিম কোর্ট প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতায়, সকলেই জানি 1773-এ রেগুলেটিং অ্যাক্ট প্রণয়ন করা হয়েছিল এবং সেই অ্যাক্ট অনুযায়ী 1774 সালে কলকাতায় প্রথম সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করা হয়েছিল এবং সেই কোর্টের প্রথম বিচারপতি ছিলেন, ইংরেজ বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। পরবর্তীকালে কি হয়েছিল, 1861 সালে ভারতীয় হাইকোর্ট আইন চালু হয়, তখন 1862 সালে কলকাতায় হাইকোর্ট প্রতিষ্ঠা করা হয়েছিল। ঠিক আছে, তখন এই সুপ্রিম কোর্ট বন্ধ করে দেওয়া হয়। মানে যখন যে পুরনোটা যেটা চালু করা হয়েছিল 1774-এ, সেটা বন্ধ করে 1862 সালে কলকাতায় প্রথম হাইকোর্ট প্রতিষ্ঠা করা হয়েছিল। বেশ, এরপর আমরা দেখো বর্তমানে ভারতের সুপ্রিম কোর্টে কতজন বিচারপতি আছেন, 34 জন। 33 জন আদার বিচারপতি এবং একজন হচ্ছেন প্রধান বিচারপতি, অর্থাৎ 33+1। এবং সেখানে দেখো ওটা লিখে দিয়েছে প্রধান বিচারপতি আর 33 জন আদার যে বিচারপতি বা শহর বিচারপতি। সুপ্রিম কোর্ট হলো দেশের সর্বোচ্চ আদালত এবং সুপ্রিম কোর্টকে কি বলা হয়, ভারতের সংবিধানের অভিভাবক বলা হয়। সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন, হরিলাল জে কানাইয়া বা এইচ জে কানাইয়া। আর প্রথম মহিলা বিচারপতি ছিলেন মীরা সাহেব ফাতিমা বিবি, যিনি কেরালা থেকে ছিলেন। আর সুপ্রিম কোর্টে যদি কার্যকালের মেয়াদ বলো, সেটা হচ্ছে সর্বোচ্চ 65 বছর অথবা 6 বছর। এটার মানেটা কি হলো, মানে ধরো কেউ একজন বিচারপতি পদে যখন নিয়োজিত হলেন তখন তার বয়স হচ্ছে 60। এবার সে 5 বছর, তার হাতে 5 বছর সময় আছে 65 হতে, তার মানে তার আগেই যদি তার বয়সটা 65 হয়ে যায় তাহলে কিন্তু সে রিটায়ার করে যাবে। তখন যদি তার 6 বছর টার্ম পূর্তি নাও হয় তখন কিন্তু সে রিটায়ার করতে বাধ্য থাকবে, কারণ তার বছরটা আগে এসে গেছে। আবার কারোর যদি ধরো 55 এজ, কিন্তু তাহলে তার 65 হতে এখনো 10 বছর দেরি, তাহলে 55 থেকে ঠিক 6 বছর পরে অর্থাৎ 61-এ সে রিটায়ার করে যাবে। এটাই হচ্ছে ব্যাপার, মানে যেটা আগে আসবে, যেটা 65টা আগে এলে 65 বা বছরের হিসেবে যদি 6টা আগে আসে তাহলে 6, সেই অনুযায়ী তারা রিটায়ার করে থাকেন। বেশ, এরপর আমরা দেখব ভারতের যে নির্বাচন কমিশন আছেন, ইলেকশন কমিশন, সেই সম্পর্কে কি বলছে দেখো। বর্তমানে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার রয়েছেন জ্ঞানেশ কুমার, ইনি হচ্ছেন 26তম। আর অপর দুজন সহ যে নির্বাচন কমিশনার তারা হচ্ছেন সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশী। এবার আমরা নির্বাচন কমিশন সম্পর্কে কিছু তথ্য জানব। ভারতের নির্বাচন কমিশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল, 1950 সালের 25শে জানুয়ারি। তাই আমরা 25শে জানুয়ারি দিনটিকে কি বলে থাকি, জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করে থাকি। জাতীয় যে দিবসগুলো তোমাদের জানতেই হবে ইন্টারভিউর জন্য, তার সম্পর্কে ভিডিও দেওয়া আছে, যারা এখনো পর্যন্ত দেখোনি ভিডিওটি গিয়ে দেখে নিও। নেক্সট আমরা কি দেখতে হবে দেখো, ভারতের প্রথম নির্বাচন কমিশন ছিলেন সুকুমার সেন। আর নির্বাচন কমিশন হচ্ছে একটি স্বাধীন সংস্থা। আর ভারতে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল কত সালে না, 1951 থেকে 52 সালের মধ্যে। নির্বাচন কমিশনার যিনি আছেন তার সময়কাল কত, 6 বছর হয়ে থাকে। আর ভোটাধিকার বা ভোট দেওয়া, এটা হচ্ছে প্রত্যেক নাগরিকের বৈধ এবং সাংবিধানিক অধিকার, তাই তো? আমরা সকলেই যারা 18 বছরের ঊর্ধ্বে ভোট দিতে পারি, এটা আমাদের সাংবিধানিক অধিকার। নির্বাচন কমিশনের মতে 18 বছরের ঊর্ধ্বে কেবল ভারতীয় নাগরিকরাই ভোট দিতে পারবেন, সকলেই জানি আমরা। আর এই নির্বাচন কমিশনের কথা সংবিধানের 324 নম্বর ধারায় উল্লেখ করা আছে। নির্বাচন কমিশন 3 জনকে নিয়ে গঠিত হয়, যেমনটা বললাম, একজন মুখ্য নির্বাচন কমিশনার আর 2 জন সহ নির্বাচন কমিশনার। এবং ভারতের প্রথম মহিলা নির্বাচন কমিশনার ছিলেন রমা দেবী বা রামা দেবী। এবার আমরা দেখব যে রাজ্যসভার বিরোধী দলের নেতা কে আছেন, মল্লিকার্জুন খাড়গে। ঠিক আছে, বর্তমানে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কে আছেন, অমিত শাহ। আর প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন, সর্দার বল্লভভাই প্যাটেল, আয়রন ম্যান অফ ইন্ডিয়া, তাই তো?
বর্তমানে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী অর্থাৎ ডিফেন্স মিনিস্টার কে আছেন? রাজনাথ সিং। তারপরে আমরা দেখব রেলমন্ত্রী। বর্তমানে ভারতের রেলমন্ত্রী কে আছেন? অশ্বিনী বৈষ্ণব। আর প্রথম রেলমন্ত্রী কে ছিলেন? জন মাথাই। ভারতে প্রথম রেল ব্যবস্থা চালু করা হয়েছিল 1853 সালে, মুম্বাই থেকে বা বোম্বে থেকে থানে পর্যন্ত। দৈর্ঘ্য কত ছিল? 34 কিলোমিটার। আর ভারতের রেলপথ যেহেতু ইংরেজদের আমলে চালু করা হয়েছিল, তাই রেলপথের জনক কাকে বলা হয়? লর্ড ডালহৌসিকে। আর ভারতের দ্বিতীয় রেল ব্যবস্থা কবে চালু হয়? হাওড়া থেকে হুগলির মধ্যে, যেটা কত সালে? 1854 সালের 15ই আগস্ট। আর ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী যদি বলা হয় তাহলে হচ্ছে মমতা ব্যানার্জি। আর প্রথম মহিলা রেলের চালক হচ্ছেন সুরেখা যাদব। ঠিক আছে, এরপর আমরা দেখব শিক্ষামন্ত্রী। বর্তমানে ভারতের শিক্ষামন্ত্রী আছেন ধর্মেন্দ্র প্রধান। ঠিক আছে, তারপর দেখব বর্তমানে ভারতের অর্থমন্ত্রী কে আছেন? নির্মলা সীতারামন। তারপর দেখব যে লোকসভার বিরোধী দলনেতা কে আছেন? রাহুল গান্ধী। তারপর দেখব আমরা অর্থ কমিশন যেটা আছে সেটার চেয়ারম্যান কে আছেন? অরবিন্দ পানাগড়িয়া। বর্তমানে ভারতের বিদেশ মন্ত্রী কে আছেন? এস জয়শঙ্কর। আর বিদেশ সচিব আছেন বিক্রম মিস্ত্রি। বর্তমানে ভারতের ক্যাগ অর্থাৎ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, যিনি সমস্ত রিপোর্ট পেশ করে কাকে দেন? সমস্ত হিসাব, আয় ব্যয় কমিটির হিসাব, আরও যে সমস্ত কমিটি আছে, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, এই সমস্ত কমিটির হিসাব নিরূপণ করে এবং সেই রিপোর্ট পেশ করেন রাষ্ট্রপতিকে। এটাই হচ্ছে ক্যাগের কাজ। তো বর্তমানে ক্যাগ কে আছেন? কে সঞ্জয় মূর্তি। বর্তমানে ভারতের অ্যাটর্নি জেনারেল কে আছেন? আর ভেঙ্কট রমণী। তারপর কি বলছে দেখো, বর্তমানে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, খুব গুরুত্বপূর্ণ, কে আছেন? অজিত ডোভাল। আর নেক্সট হচ্ছে আরবিআই গভর্নর অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা 1934 সালে প্রতিষ্ঠা হয়েছিল, তাই তো? এবং কোন কমিটির সুপারিশে? হিল্টন অ্যান্ড ইয়ং কমিটির সুপারিশে। বর্তমানে এর গভর্নর কে আছেন? সঞ্জয় মালহোত্রা। কততম? 26তম। এর আগে কে ছিলেন? শক্তিকান্ত দাস, তিনি ছিলেন 25তম। বর্তমানে ভারতের সিডিএস আছেন অনিল চৌহান অর্থাৎ চিফ অফ ডিফেন্স স্টাফ। আর প্রথম সিডিএস ছিলেন জেনারেল বিপিন রাওয়াত, যিনি তামিলনাড়ুতে একটা প্লেন ক্র্যাশে মারা গিয়েছিলেন পরিবার সমেত। নেক্সট হচ্ছে আর্মি সেনাপ্রধান কে আছেন? উপেন্দ্র ত্রিবেদী। বায়ুসেনা প্রধান আছেন অমরপ্রীত সিং। নৌসেনা প্রধান আছেন দীনেশ কুমার ত্রিপাঠী। ঠিক আছে, নেক্সট দেখবো দেখো ন্যাশনাল কমিশন ফর উইমেন বা জাতীয় মহিলা যে কমিশন আছেন তার চেয়ারপারসন কে আছেন? বিজয়া কিশোর রাহাতকর। তারপর হচ্ছে ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, তার চেয়ারম্যান কে আছেন? ভি নারায়ণন। নেক্সট দেখব ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এর চেয়ারম্যান আছেন ভি সমীর কান্ত। তারপর দেখব ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন যেটা আছে ইন্ডিয়ান, সেটার প্রেসিডেন্ট আছেন পিটি উষা। তারপর দেখব বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া অর্থাৎ বিসিসিআই, এর প্রেসিডেন্ট আছেন মিথুন মানহাস। এবং নীতি আয়োগ যেটা আছে NITI নীতি, ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, এর চেয়ারম্যান হয়ে থাকেন পদাধিকার বলে ভারতের প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র দামোদর দাস মোদী। এবং এই নীতি আয়োগ গঠন করা হয়েছিল 2015 সালে প্ল্যানিং কমিশনকে সরিয়ে, তাই তো? আর নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান কে আছেন? সুমন বেরি। বর্তমানে ভারতের কৃষি মন্ত্রী রয়েছেন শিবরাজ সিং চৌহান, যিনি আগে ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। নেক্সট হচ্ছে বর্তমানে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী যিনি বৈজ্ঞানিক উপদেষ্টা, তিনি হচ্ছেন জি সতীশ রেড্ডি। আর তারপরে কি হচ্ছে দেখো, বর্তমানে ভারতের লোকপাল কে আছেন? অজয় মানিকরাও খানউইলকর। এই নামটা একটু কঠিন, এটা একটু মনে রাখো। ঠিক আছে, তো এই গেল ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের নাম। এরপর আমরা দেখব পশ্চিমবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিত্ব। প্রথমেই এখন আসছে মমতা ব্যানার্জি, আমরা সকলেই জানি মুখ্যমন্ত্রীর পদ সামলান। তাছাড়া কি কি আছে? আর স্বরাষ্ট্র, পার্বত্য বিষয়ক, স্বাস্থ্য, পরিবার কল্যাণ, কর্মীবর্গ, প্রশাসনিক সংস্কার, ভূমি ও ভূমি সংস্কার, উদ্বাস্তু, ত্রাণ ও পুনর্বাসন, পরিকল্পনা ও পরিসংখ্যান, তথ্য সংস্কৃতি, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা। তারপর দেখবো কি দেখো, মমতা ব্যানার্জি হচ্ছে পশ্চিমবঙ্গের কততম মুখ্যমন্ত্রী? 8ম মুখ্যমন্ত্রী। যেহেতু পশ্চিমবঙ্গ, তাই এটা খুব তোমাদের ভালো করে জানা উচিত পশ্চিমবঙ্গ সম্পর্কে খুঁটিনাটিটা। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? প্রফুল্লচন্দ্র ঘোষ। এবং প্রথম রাজ্যপাল কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী, যিনি ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল, তাই তো?
দেখো নেক্সট আমরা কি দেখব, যে বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল কে আছেন, সিভি আনন্দ বোস। বর্তমানে পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্ট যে আছে সেখানে প্রধান বিচারপতি আছেন সুজয় পাল। নামটা খুব গুরুত্বপূর্ণ, মনে রেখো। বর্তমানে ভারতের যে মুখ্য সচিব তিনি কে, ডক্টর মনোজ পন্থ। বিদ্যালয় শিক্ষা এবং উচ্চশিক্ষা মন্ত্রী কে আছেন, বার্তা বসু, আমরা সকলেই জানি। নেক্সট দেখব, বর্তমানে উচ্চশিক্ষার প্রিন্সিপাল সেক্রেটারি কে আছেন, শ্রী বিনোদ কুমার মহাশয়। তারপর দেখব পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রেসিডেন্ট ডক্টর গৌতম পাল। এই নামটা বলার আশা করি আর প্রয়োজন নেই, সকলেই জানে। তারপর দেখব প্রাথমিক শিক্ষা পর্ষদের সেক্রেটারি কে আছেন, রঞ্জন কুমার ঝা। তারপর দেখব যে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি কে আছেন, পার্থ কর্মকার মহাশয়। এরপর আমাদের যেগুলো জেনে রাখতে হবে, যে প্রত্যেকের নিজের জেলার যে ডিপিএসসি আছে তাদের চেয়ারম্যানগুলির নাম কিন্তু তোমাদের অতি অবশ্যই জেনে রাখতে হবে। আর তাদের ডিপিএসসির যে সেক্রেটারি আছেন তেনাদের নাম জেনে রাখতে হবে। নিজের জেলার যিনি ডিএম আছে অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যিনি আছেন তার নাম জেনে রাখবে, নিজের মহকুমা এসডিওর নাম এবং বিডিও অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এনাদের নামগুলো কিন্তু প্রত্যেকে যার যার জেলা আছে সেই জেলার কিন্তু আপ টু ডেট জেনে রাখবে। এগুলো কিন্তু তোমাদের জিজ্ঞেস করতেই পারে, নিজের জেলা সম্পর্কে কিন্তু ওয়াকিবহাল থাকতে হবে। আর কি জেনে রাখবে, তোমার যে নিজের ব্লক বা সার্কেলের যে এসআই আছেন অর্থাৎ স্কুল ইন্সপেক্টর তার নাম কিন্তু জেনে রাখবে। তাহলে এই গেল তোমাদের জিনিস, যেগুলো তোমাদের প্রত্যেকে আলাদা আলাদা নিজের জেলা সম্পর্কে জেনে রাখতে হবে। তারপর আমরা দেখব ডাইরেক্টর জেনারেল অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের মহাপরিচালক কে আছেন, রাজীব কুমার মহাশয়। নেক্সট দেখব যে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্য নির্বাচন আধিকারিক কে আছেন, মনোজ কুমার আগরওয়াল। এরপর আমরা দেখব যে পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ যে মন্ত্রিত্বগুলো আছে সেগুলোর নাম। অরূপ বিশ্বাস তিনি কোন কোন মন্ত্রিত্বের পদে আছেন, যুব কল্যাণ, ক্রীড়া, বিদ্যুৎ ও আবাসন মন্ত্রী। তারপর দেখব শোভনদেব চট্টোপাধ্যায় কৃষি ও পরিষদ বিষয়ক মন্ত্রী। নেক্সট হচ্ছে শশী পাঁজা নারী এবং শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ। তারপর দেখো সন্ধ্যারানী টুডু পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী। নেক্সট দেখব স্বপন দেবনাথ প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী। ফিরাদ হাকিম নগর উন্নয়ন ও পৌর বিষয়ক উন্নয়ন মন্ত্রী। তারপর আসছেন চন্দ্রিমা ভট্টাচার্য অর্থমন্ত্রী এবং পরিবেশ মন্ত্রী। নেক্সট তারপর আসছে রথিন ঘোষ খাদ্য এবং সরবরাহ মন্ত্রী। তারপর আসছে উজ্জ্বল বিশ্বাস বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী। প্রদীপ মজুমদার সমবায় মন্ত্রী পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রী। নেক্সট আসছে মলয় ঘটক বিচার শ্রম এবং আইন মন্ত্রী। তারপর আসছে উদয়ন গুহ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। এই নামটার সাথে নিউজে আমরা কম বেশি পরিচিত, তাই তো? কিছুদিন ছাড়া ছাড়াই ইনি নিউজ চ্যানেলে খবরে চলে আসেন। তারপর আছে বীরবাহা হাঁসদা স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি এবং বনমন্ত্রী। তারপর আছে বঙ্কিমচন্দ্র হাজরা সুন্দরবন বিষয়ক মন্ত্রী। নেক্সট আসছে সুজিত বসু অগ্নি নির্বাপন এবং জরুরিকালীন অবস্থা। তারপর আসছেন চন্দ্রনাথ সিনহা ক্ষুদ্র মাঝারি এবং ছোট শিল্প। তারপর আসছেন ইন্দ্রনীল সেন পর্যটন কারিগরি শিক্ষা এবং প্রশিক্ষণ বিষয়ক মন্ত্রী। নেক্সট আমরা দেখব বাবুল শিবপ্রিয় শিল্প পুনর্গঠন তথ্য প্রযুক্তি এবং ইলেকট্রনিক্স। তারপর আসছে দেখো সিদ্দিকুল্লাহ চৌধুরী জনশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার পরিবেশ পরিষেবা মন্ত্রী। তারপর আসছেন বুলুচিক বারিক অনগ্রসর সেরিকল্যাণ মন্ত্রী। তারপর আসছে মানস রঞ্জন ভূঁইয়া সেচ দপ্তর জলসম্পদ উন্নয়ন। আর সর্বশেষ যিনি আসছেন স্নেহাশিস চক্রবর্তী পরিবহন মন্ত্রী। তাহলে এই গেল পশ্চিমবঙ্গ সম্পর্কে গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে থাকা বিভিন্ন ব্যক্তিত্বের নাম এবং তার সাথে সাথে ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা বিভিন্ন ব্যক্তিত্ব। তো এর বাইরে তোমাদের আশা করি আর কিছু জিজ্ঞাসা করবে না ইন্টারভিউতে। এগুলো তোমরা প্রত্যেকে খুব ভালো করে জেনে গিয়েও এবং প্রত্যেকের ওই যে নিজের যে ডিপিএসসি আছে তাদের যে চেয়ারম্যান আছে সেক্রেটারি আছে ওই নামগুলো কিন্তু অবশ্যই প্রত্যেকে যে যার ডিস্ট্রিক্ট ওয়াইজ জেনে যেও। আর আরেকটা কথা বলে রাখি যে আমাদের এই নোটসগুলো তোমরা যারা পেতে চাইছো তারা অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পেয়ে যেতে পারো। তোমাদের কারো যদি লাগে নোটগুলি তাহলে কিন্তু অবশ্যই নিয়ে নিও। এবং এখনো পর্যন্ত কিন্তু অনেকেই এই পিডিএফগুলি কালেক্ট করেছে, এগুলো কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে খুব ভালো থেকো, সকলে প্রিপারেশন খুব ভালো করে নাও। সকলকে অসংখ্য ধন্যবাদ।